শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। সেই চ্যাপ্টারের পরবর্তী একটা টপিক অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। তো এটা ওই চ্যাপ্টারের শুরুর দিকে থাকলেও আমি এটা শেষের দিকে আলোচনা করছি, তার কারণ আগের বিষয়গুলো ভালো করে জেনে নিলে পরে এই বিষয়গুলো আমাদের সুবিধা হবে বুঝতে। তো আসো শুরু করা যাক। তো আমরা প্রথমে এখানে দেখে নিচ্ছি রাসায়নিক সংযোগ সূত্রগুলো কী কী আছে সেগুলো। আচ্ছা, প্রথমে দেখব রাসায়নিক সংযোগ সূত্রাবলী জিনিসটা কি। বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন পদার্থগুলি কতগুলি নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে সূত্রগুলো যেগুলো সেগুলোকেই বলছি রাসায়নিক সংযোগ সূত্র। তার রাসায়নিক বিক্রিয়ার সময় কি বিভিন্ন পদার্থগুলো কি করবে, কতগুলো সূত্র বা নিয়ম মেনে বিক্রিয়াগুলো করে, আর সেই নিয়ম বা সূত্রগুলো হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র নামে পরিচিত। আচ্ছা, তার উদাহরণগুলো আমরা দেখছি এক এক করে। যেরকম আছে ভরের নিত্যতা সূত্র, এটা ক্লাস 10-এ বা আরও ছোটো ক্লাসেও তোমরা পেয়েছ। তারপর হচ্ছে স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথুনুপাত সূত্র, গেলোসাকের গ্যাস আয়তন সূত্র, তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলে একটা আছে। আমরা পরপর সেই সূত্রগুলো আলোচনা করব। তো এখানে ভরের নিত্যতা সূত্র, তারপরে গেলোসাকের গ্যাস আয়তন সূত্র, এগুলো যেহেতু তোমরা আগেই পড়ে নিয়েছো সেগুলো আমি একটু পরের দিকে আসছি। আমাদের স্থিরানুপাত সূত্র যেটা আছে, স্থিরানুপাত, গুণানুপাত, মিথুনুপাত, এগুলো আমরা নতুন করে পাচ্ছি, এগুলো আগে আলোচনা করে নেওয়া যাক। তো আমরা দেখে নিচ্ছি প্রথমে স্থিরানুপাত সূত্রটি। তাহলে স্থিরানুপাত সূত্রের বক্তব্যটাকে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটি কতগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। আবার বলছি, বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট যৌগকে যে কোনো উৎস থেকে আমরা সংগ্রহ করি না কেন বা সেটাকে যেভাবেই তৈরি করা হোক না কেন, ওই যৌগর মধ্যে কতগুলো নির্দিষ্ট মৌলই থাকবে এবং যৌগটিতে ওই উপাদান মৌলগুলো যেগুলো আছে সেগুলোর ভরের অনুপাতটা সর্বদা স্থির থাকবে। আমি ভাবলাম একটা উদাহরণ দিচ্ছি, ভাবলাম জল নিয়ে নিলাম। কি নিলাম? জল, H2O। এই জলকে আমরা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারি। ভাবলাম কুয়োর জল, ভাবলাম হচ্ছে নদীর জল, পুকুরের জল, ড্রেনের জল, নাকের জল, চোখের জলও নেওয়া যেতে পারে। তো যে কোনো জায়গার থেকেই সংগ্রহ করা হোক না কেন, এখানে মাথায় রাখতে হবে সেগুলো সংগ্রহ করে সেগুলো পিউরিফাই করে যে মূল যে জল, বিশুদ্ধ যে জল, সেটাকে আমাকে নিতে হবে। আবার অপরদিকে কি করব? অপরদিকে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এদেরকে একসঙ্গে করে বিদ্যুৎ স্ফুলিঙ্গ এর সাহায্য নিয়ে এদের থেকে জলটা তৈরি করে নেওয়া হলো। ঠিক আছে? এবার এই যে জল তৈরি করা নেওয়া হলো আর বিভিন্ন উৎস থেকে পিউরিফাই করে জল সংগ্রহ করা হলো, স্থিরানুপাত সূত্রের বক্তব্য অনুসারে কী বলেছে, জল যেখান থেকেই করা হোক না কেন সেখানে দুটো মৌলই থাকছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তৈরি করলেও হাইড্রোজেন অক্সিজেন থাকছে, আবার সংগ্রহ করলে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করলেও সেই হাইড্রোজেন অক্সিজেন থাকছে। আবার এই যে জলের মধ্যে যে কোনো উৎস থেকেই সংগ্রহ করি না কেন সেই জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কিন্তু স্থির থাকবে। এখানে কত থাকে আমরা এখানে দেখে নিচ্ছি। হাইড্রোজেন অক্সিজেনের ভরের অনুপাত এখানে 2:16, তার মানে 1:8। এই ভরের অনুপাতে কিন্তু জলের মধ্যে কে কে রয়েছে? হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। অর্থাৎ জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 1:8। সে যে কোনো উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন অথবা যে কোনোভাবে প্রস্তুত করা হোক না কেন, তার মধ্যে এটাই থাকবে। স্থিরানুপাত সূত্রের বক্তব্য হচ্ছে এটা। পরিষ্কার হলো? এবার স্থিরানুপাত সূত্রের বক্তব্য শুনলাম। এবার এই স্থিরানুপাত সূত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতাগুলো কী কী?
যখন আইসোটোপ আবিষ্কার হলো, আমি সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছি স্থিরানুপাত সূত্রের। আইসোটোপ যখন থেকে আবিষ্কার হলো, বা আইসোটোপের কথা যখন আমরা ভাববো, তখন কি হচ্ছে, যেরকম হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে H11 প্রোটিয়াম, H12 ডয়টোরিয়াম, H13 ট্রিটিয়াম। সেরকম অক্সিজেনের আইসোটোপ আছে 16, O17 এবং O18। আচ্ছা, এবার আমরা যে জলের কথা ভাবছি সেটা হচ্ছে এই আইসোটোপ, নর্মাল স্বাভাবিক আইসোটোপগুলো দিয়ে তখন যে জল তৈরি করলো সেটা হচ্ছে H2O, সেখানে ভরের অনুপাত হচ্ছে 1:8। কিন্তু যদি এটা দিয়ে তৈরি করে তখন ভরের অনুপাত আলাদা হয়ে যাবে। যদি এটা দিয়ে তৈরি করে ভরের অনুপাত আলাদা হয়ে যাবে। যদি এটা তৈরি করে ভরের অনুপাত আলাদা হবে। এরকম করে বহু রকম জল কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে যেগুলো পাই মোটামুটি D2O, ভারী জল যেটাকে বলি, সেখানে ডি হচ্ছে ডয়টোরিয়াম, দ্যাট ইজ হাইড্রোজেনের 1-2 এই আইসোটোপটা থাকে। তাহলে এখানে এর ভরের অনুপাত কত? এটা দুটো আছে, এক একটার ভর 2 একক করে, তাহলে 4:16 এই অনুপাতে থাকবে। দ্যাট ইজ হচ্ছে 1:4 ভরের অনুপাত। সেখানে হাইড্রোজেন মানে ডয়টোরিয়াম মানে হাইড্রোজেনই তো একটা আইসোটোপ, হাইড্রোজেন অক্সিজেনের ভরের অনুপাত কিন্তু 1:4। তাহলে কি দেখতে পেলাম যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেই স্থিরানুপাত সূত্রের বক্তব্য যেটা আছে সেটা স্থির থাকে না, ঠিক থাকে না, অর্থাৎ কিছু ব্যতিক্রমী ঘটনা আমরা দেখতে পেলাম। তাছাড়া আরেকটা ঘটনা আমরা দেখব 2 নম্বর। সেটা কি? সেটা হচ্ছে কিছু কিছু যৌগ আছে যাদের সংযুতি পরিবর্তনশীল। সংযুতি পরিবর্তনশীল ব্যাপারটা কি? যেরকম কিউপ্রাস সালফাইড, Cu2S, নাম কি? কিউপ্রাস সালফাইড। এই কিউপ্রাস সালফাইডের কথা যদি বলি, তাহলে কিউপ্রাস সালফাইড যৌগে কপার এবং সালফার দুটো আছে, সেখানে ভরের অনুপাত নির্দিষ্ট থাকবে। আমি যদি কপারের হচ্ছে 63.5 করে 2:2, সালফারের একটা আছে 32, তাহলে ভরের অনুপাত হচ্ছে এটা থাকবে। সেটাকে সিম্পল করতেই পারি আমরা। তো ভরের অনুপাত এটা থাকবে। কিন্তু দেখা গেছে কিউপ্রাস সালফাইডের বিভিন্ন কেলাসে কখনো কখনো কিউপ্রাস সালফাইড যে পাওয়া যায় সেটা হচ্ছে Cu1.7S। এটাও কিউপ্রাস সালফাইড, এটাও কিউপ্রাস সালফাইড। তাহলে এখানে দুটোতে কপার সালফার, এখানে কপার সালফার আছে ঠিকই, কিন্তু ভরের অনুপাত তো এখানে আলাদা হয়ে গেল। তাহলে এই ধরনের যৌগগুলো, এগুলো আসলে ত্রুটিপূর্ণ কেলাসের ক্ষেত্রে এটা হয়। এই ধরনের কেলাসকে আমরা বলি নন স্টয়সিমেট্রিক ত্রুটিপূর্ণ কেলাস। তো যাই হোক, সেগুলো বার্থালের যৌগ আমরা বলে থাকি। তো এই ধরনের ক্ষেত্রগুলো কখন সৃষ্টি হতে পারে সেটা একটু ভেবে নেওয়া যাক। ভাবলাম এই কিউপ্রাস সালফাইডের একটা কেলাস গঠন করেছে, এই কপারের পরমাণু আছে, এই সালফারের পরমাণু আছে, কপার আছে, সালফার আছে, এরকম করে সালফার আছে, কপার আছে, সালফার আছে, কপার আছে, এরকম করে এখানে কপার আছে, সালফার আছে, কপার আছে, সালফার আছে, এরকম কেলাস একটা গঠন করলো। আমরা জানি কেলাসের মধ্যে সেই উপাদান কণাগুলো নির্দিষ্ট একটা সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত হয়। এইবার কখনো কখনো ক্লাস 12-এ তোমরা দেখবে ওই চ্যাপ্টারে কেলাসের ত্রুটিগুলোর ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেলাসের অভ্যন্তর থেকে কিছু কিছু পরমাণু, বিশেষ করে ক্যাটায়ন জাতীয় জিনিসটা এখান থেকে যেগুলো আকারে ছোট, সেগুলো কিন্তু গ্লাস থেকে বেরিয়ে যেতে পারে। ফলে আগে যেখানে কপার পরমাণু এবং সালফার পরমাণুর মানে কিউপ্রাস সালফাইডে কপার পরমাণু সালফার পরমাণুর সংখ্যার অনুপাত ছিল 2:1, সেইটা গিয়ে কিছু কিছু কমে গিয়ে কেলাসটা যখন গঠন করে তো ত্রুটিপূর্ণ কেলাস, তখন সেখানে কপার আর সালফার পরমাণুর অনুপাত দাঁড়িয়ে যায় 1.7:1। যখন হয় তখন এর সংকেতটা হয়ে গেল এটা। তাহলে আমরা দেখতে পেলাম যে একই যৌগ কিন্তু বিভিন্ন কেলাস থেকে সংগ্রহ করলে তাদের দেখা যাচ্ছে তাদের ভরের অনুপাত কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রেও স্থিরানুপাত সূত্রটা কিন্তু মানা হয়নি। আশা করি বোঝা গেল। এবার আমরা আলোচনা করব স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্য। আচ্ছা, বলা হচ্ছে স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্য সর্বদা সঠিক হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্যটা কী হবে? বিপরীত
যে স্টেটমেন্ট সেটা কি হচ্ছে। তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে স্টেটমেন্টটা, আগেরটা মাথায় রেখে আমরা দেখছি। বলছে স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্যটি হলো দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটি নির্দিষ্ট যৌগই উৎপন্ন করে। কিন্তু স্থিরানুপাত সূত্রের এই বিপরীত বিবৃতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কার ক্ষেত্রে প্রযোজ্য নয়? আইসোমেরিক ও পলিমেরিক জৈব যৌগগুলোর ক্ষেত্রে এই বিপরীত বক্তব্যটা ঠিক থাকে না। আমি আসি, আগে এই বিপরীত বক্তব্যটা বুঝে নেওয়া যাক একটু এখানটায়। বিপরীত বক্তব্য কি বলেছে? যে আমি ভাবলাম, কি করলাম, ভাবলাম হচ্ছে কার্বন নিলাম, হাইড্রোজেন নিলাম এবং অক্সিজেন নিলাম। অর্থাৎ এদেরকে যদি আমি নির্দিষ্ট একটা ভরের অনুপাতে যুক্ত করি, তাহলে আমাকে সর্বদা স্থিরানুপাত সূত্র কি বলছে? স্থিরানুপাত সূত্র বলছে যে একটা নির্দিষ্ট যৌগকে যখন আমি যে কোনো উৎস থেকেই সংগ্রহ করব বা তৈরি করব, তখন তার মধ্যে নির্দিষ্ট কতগুলো মৌল থাকবে এবং তাদের মধ্যে ভরের অনুপাত স্থির থাকবে। আমি তাহলে উল্টো করছি কি, ভরের অনুপাত স্থির রেখে নির্দিষ্ট কতগুলো মৌলকে আমি রাসায়নিকভাবে যুক্ত করছি। তাহলে আমার পাওয়ার কথা কি? একটা নির্দিষ্ট যৌগ পাওয়ার কথা। তাহলে স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্যটা এরকম। তাহলে এটা দিয়ে আমি তৈরি করছি, তৈরি করতে গিয়ে নির্দিষ্ট অনুপাতে যোগ করে আমি কখনো তৈরি করতে পারছি C2H5OH, ইথানল তৈরি করলাম। আবার কখনো এগুলো একই অনুপাতে যুক্ত করে তৈরি হয়ে যায় CH3O CH3 ডাইমিথাইল ইথার। আমি দেখতে পাচ্ছি এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত, আচ্ছা সংখ্যার অনুপাত একই থাকলে ভরের অনুপাত একই থাকবে। সংখ্যার অনুপাত হচ্ছে 2:6:1। এখানেও তাই, 2:6:1। তার মানে এই যৌগে ভরের অনুপাত একই থাকবে। তাহলে ভরের অনুপাত একই রেখে কতগুলো সুনির্দিষ্ট যৌগকেই আমি যুক্ত করেছি, একটা যৌগ তো দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি ইথানলও দিতে পারছে, আবার ডাইমিথাইল ইথারও দিতে পারছে, দুটো ভিন্ন যৌগ। এরা পরস্পরের কি হচ্ছে? আইসোমার, সমাবয়ব আমরা বলি। তাহলে এক্ষেত্রে বিপরীত বক্তব্যটা কিন্তু মানা হলো না। অপর একটা কেস আমরা দেখব। অপর একটা কেস কি? সেটা হচ্ছে পলিমেরিক কেস। কীরকম? ভাবলাম CH2 এটা হচ্ছে ইথিলিন একটা যৌগ। এর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যার অনুপাত হচ্ছে কত? 2:4। ভরের অনুপাত তাহলে নির্দিষ্ট বোঝাই যাচ্ছে। ভরের অনুপাত হচ্ছে 24:4। ঠিক আছে? তাহলে আসলে C2H4 ছিল, সেই জন্য বলি। আচ্ছা, এবার এর N সংখ্যক একসঙ্গে যুক্ত হয়ে পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে কি পলিথিন। কি তৈরি করে? পলিথিন। তাহলে N, এক্ষেত্রে দেখা গেছে এর ক্ষেত্রেও যেহেতু এই ইউনিটটাই বারবার রিপিটেশনের মাধ্যমে এটা তৈরি হচ্ছে, ফলে এক্ষেত্রেও কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যার অনুপাত কিন্তু থাকবে হচ্ছে 2:4। ভরের অনুপাত হচ্ছে 24:4 এটা হবে। তাহলে দেখতে পাচ্ছি নির্দিষ্ট দুটা মৌলই আছে, এর মধ্যেও আছে কি কার্বন এবং হাইড্রোজেন। ভরের অনুপাত এখানেও যা আছে এখানেও তাই আছে, কিন্তু যৌগগুলো আলাদা। এটা একটা মনোমার প্রকৃতির যৌগ, ছোট্ট একটা যৌগ। এটা হচ্ছে বহু বড় একটা পলিমার জাতীয় যৌগ। তাহলে আমি দেখলাম যে ভরের অনুপাত একই রেখে নির্দিষ্ট কতগুলো মৌলকে যদি যুক্ত করি রাসায়নিক উপায়ে, তাহলে সর্বদা তারা যে একই যৌগ দেবে তার কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্যটা সঠিক নয়। এটা বোঝা গেল সব ক্ষেত্রে সঠিক নয়। পরিষ্কার হলো? আচ্ছা, নেক্সট টপিক যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্থিরানুপাত গেল, এবার হচ্ছে গুণানুপাত সূত্র। আচ্ছা, দেখে নেওয়া যাক গুণানুপাত সূত্রের বক্তব্যটা কি আছে। গুণানুপাত সূত্র আমরা এটাকে একটু বড় করে দেখে নিচ্ছি। বলা হচ্ছে দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে
অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। আবার বলছি, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক। ধরা যাক হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন মৌল যুক্ত হবে। দুটা মৌল বলতে কার্বন এবং হাইড্রোজেন, তারা যুক্ত হয়ে তৈরি করতে পারছে, আমি ধরছি C2H6 তৈরি করলো, ভাবলাম তৈরি করলো C2H4, ভাবলাম তৈরি করলো হচ্ছে C2H2। তাহলে এই জিনিসগুলো যখন তৈরি হলো তখন আমি এবার ভরের অনুপাত কি দেখছি? আচ্ছা, তাহলে দুটি মৌল এর রাসায়নিক সংযোগে কী হলো, দুই বা তত থেকে তিনটা যৌগ তৈরি করলাম। তখন একটা মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে আমি ভাবলাম এখানে আগে কত 24 ভাগ কার্বনের সঙ্গে 6 ভাগ হাইড্রোজেন, এখানে 24 ভাগ কার্বনের সঙ্গে 4 ভাগ হাইড্রোজেন, এখানে 24 ভাগ কার্বনের সঙ্গে 2 ভাগ হাইড্রোজেন। তাহলে একটা মৌল বলতে কার্বনকে নিচ্ছি, কার্বনের 24 ভাগ, কার্বনের 24 ভাগ, কার্বনের 24 ভাগ। তার সঙ্গে যুক্ত হচ্ছে অপর মৌল হাইড্রোজেন, এখানে 6 ভাগ, এখানে 4 ভাগ, এখানে 2 ভাগ। তাহলে কি বলছে, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, অর্থাৎ এই হাইড্রোজেনের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হচ্ছে সেগুলোর মধ্যে একটা সরল অনুপাত থাকবে। তাই অনুপাতটা কত? 6:4:2। দ্যাট ইজ আমি করতে পারছি 3:2:1। এটা একটা সরল অনুপাত। সরল অনুপাত কাকে বলবো? ছোট ছোট পূর্ণ সংখ্যার অনুপাতকেই বলি সরল অনুপাত। তাহলে এটা একটা সরল অনুপাত দাঁড়ালো। তাহলে আরেকবার উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। কি দাঁড়াচ্ছে? দুটি মৌল এর রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করে তখন একটা মৌলের, আমি কার্বনের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর একটা মৌল হাইড্রোজেনের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হচ্ছে সেই ভরগুলোর অনুপাত একটা সরল অনুপাত। এটা হচ্ছে গুণানুপাত সূত্রের মূল বক্তব্য। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার গুণানুপাত সূত্রে কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। এরকম ব্যতিক্রম, যেরকম কার্বন আর হাইড্রোজেন দিয়েই তৈরি করতে পারে মিথেন, তৈরি করতে পারে ইথেন, তৈরি করতে পারে প্রোপেন। এই তিনটার ক্ষেত্রে দেখে নিচ্ছি আমরা। এখানে 12 ভাগ কার্বনের সঙ্গে 4 ভাগ হাইড্রোজেন, 24 ভাগ কার্বনের সঙ্গে 6 ভাগ হাইড্রোজেন, এখানে হচ্ছে কত 36 ভাগ কার্বনের সঙ্গে 8 ভাগ হাইড্রোজেন। আমি এখানে 12 ভাগ আছে, এখানে 12 ভাগের সঙ্গে তাহলে কত হচ্ছে 12 ভাগের সঙ্গে 3 ভাগ, এখানে 12 ভাগের সঙ্গে হচ্ছে 8/3 ভাগ। 8/3 ভাগ যদি হচ্ছে তাহলে সেটা দাঁড়াচ্ছে মোটামুটি 12:2.67 এরকম দাঁড়াচ্ছে। এইসব করে দেখবে। তাহলে দেখতে পাচ্ছি এই যৌগে, মিথেন যৌগে কার্বনের 12 ভাগের সঙ্গে 4 ভাগ হাইড্রোজেন, ইথেন যৌগে 12 ভাগ কার্বনের সঙ্গে 3 ভাগ হাইড্রোজেন, প্রোপেন যৌগে 12 ভাগ হাইড্রোজেনের কার্বনের সঙ্গে 2.67 ভাগ হচ্ছে হাইড্রোজেন আছে। তাহলে অনুপাতটা কত? 4:3:2.67। এটা কিন্তু সরল অনুপাত নয়, ভগ্নাংশ চলে আসছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে সব ক্ষেত্রে কিন্তু গুণানুপাত সূত্রটা ঠিকঠাক মানছে না। অর্থাৎ দুটি মৌলের সমন্বয়ে গঠিত একাধিক যৌগের মধ্যে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটা যে যে ভর যুক্ত থাকবে সেটা দ্বারা একটা সরল অনুপাতে থাকবে, সেটা কিন্তু সর্বদা সঠিক নয়। আশা করি বোঝা গেল বিষয়টা। তো এখন আমরা আলোচনা করব মিথুনোপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। আগে আমরা আলোচনা করে নিয়েছি হচ্ছে স্থিরানুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এবং আমরা গুণানুপাত সূত্র আলোচনা করেছি, ল অফ মাল্টিপল প্রপোর্শন। এখন আমরা মিথুনোপাত সূত্র অর্থাৎ ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে দেখে নিচ্ছি আমরা সূত্রটাকে ভালো করে। মিথুনোপাত সূত্রের মূল বক্তব্য যেটা, সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই সব ভরে বা ভরগুলির সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে।
তাহলে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। চলে আসছি আমরা একটা উদাহরণ নিয়ে। ভাবলাম ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল, আমরা দুটো মৌল নিচ্ছি, ভাবলাম একটা মৌল হচ্ছে কার্বন, অপর একটা মৌল হচ্ছে অক্সিজেন। নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, তাহলে নির্দিষ্ট ভরের অপর একটি মৌল ধরে নিলাম হচ্ছে হাইড্রোজেন, পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে, তাহলে কার্বন পৃথকভাবে যুক্ত হয়ে ভাবলাম তৈরি করেছে মিথেন, এবং অক্সিজেন পৃথকভাবে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে হচ্ছে জল। সেটা H2O না লিখে OH2 লিখতে পারি, সমযোজী যৌগের ক্ষেত্রে সেটা লেখা যায়। এবার আমরা এখানে দেখে নিচ্ছি মিথেন যৌগে 12 ভাগ কার্বনের সঙ্গে 4 ভাগ হাইড্রোজেন যুক্ত আছে, জলের মধ্যে 16 ভাগ অক্সিজেনের সঙ্গে 2 ভাগ হাইড্রোজেন যুক্ত আছে, দেখতেই পাচ্ছি। তাহলে এখানে 2 ভাগ হাইড্রোজেন আছে, আমি মিথেন যৌগে 2 ভাগ হাইড্রোজেনে কত কার্বন আছে সেটা দেখে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে জলের মধ্যে 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে 16 ভাগ অক্সিজেন, আর মিথেনের মধ্যে 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে 6 ভাগ কার্বন। দেখে নিলাম। তাহলে আবার পুনরায় যাচ্ছি। 2 বা ততোধিক মৌল আমরা নিয়েছি, দুটো মৌল কার্বন এবং অক্সিজেন, যে ভিন্ন ভিন্ন ভর, কার্বনের কত 6 এবং অক্সিজেনের কত 16 ভাগ। অপর একটি মৌল হাইড্রোজেনের নির্দিষ্ট ভর কত 2 ভাগ, 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে পৃথক পৃথক ভাগ। তো নির্দিষ্ট দুটা মৌল নির্দিষ্ট ভর অপর একটা মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, তখন এই এদের যে অনুপাতটা আছে, মানে ভরের নির্দিষ্ট ভরের হাইড্রোজেনের সঙ্গে, অর্থাৎ 2 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত এই যৌগে কার্বন, এই যৌগে অক্সিজেনের ভরের অনুপাত কি দাঁড়াচ্ছে 6:16, দ্যাট ইজ 3:8। বলা হচ্ছে প্রথম উক্ত মৌলগুলি মানে কার্বন এবং অক্সিজেন, এরা নিজেদের সঙ্গে যখন যুক্ত হয়ে যৌগ গঠন করবে, তখন ওই সব ভরে, মানে এই ভরে বা এই ভরের অনুপাতে বা এই যে অনুপাতের সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখে নিই, এই প্রথম উক্ত মৌল কার্বন এবং অক্সিজেন যৌগ গঠন করলো, ভাবলাম কার্বন ডাইঅক্সাইড। এখানে 12 ভাগ কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে 32 ভাগ অক্সিজেন। তাহলে দেখতে পাচ্ছি অনুপাতটা কত 3:8, অর্থাৎ এখানে যে অনুপাতে এরা ছিল কার্বন ডাইঅক্সাইড তৈরি করার সময়, সেই অনুপাতেই তারা যুক্ত হয়েছে, অর্থাৎ সেই ভরগুলির অনুপাতে যুক্ত হয়েছে। কখনো কখনো এই অনুপাতের সরল গুণিতক বা উপগুণিতকেও যুক্ত হতে পারে। তাহলে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে আরেকটা যৌগ তো গঠন করতেই পারে, সেটা হচ্ছে কি কার্বন মনোক্সাইড। এখানে 12 ভাগ কার্বনের সঙ্গে 16 ভাগ অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে, অনুপাতটা হচ্ছে 3:4। তাহলে এই যে অনুপাত ছিল, সেই অনুপাতের এই অনুপাতটা কী হবে, একটা গুণিতক হবে। আমরা এই অনুপাতটাকে লিখতে পারি 2 × 3:8, এইভাবে লিখতে পারি অনুপাতটাকে, দিস ইকুয়াল টু দিস লিখতে পারি কি না একটু দেখে নিই চেক করে। এটাকে আমরা লিখতে পারি 2 × 3/8, কেটে গেল, তাহলে 4 হলো, দ্যাট ইজ 3/4, দ্যাট ইজ 3:4। তাহলে বলতেই পারি 3:4 যে অনুপাত, সেটা কিন্তু 3:8 যে অনুপাত ছিল তার একটা গুণিতক। তাহলে দেখলাম আমরা যে ভিন্ন ভিন্ন ভরের দুটা মৌল নিয়েছি, কার্বনের 6 ভাগ ভর এবং অক্সিজেনের 16 ভাগ ভর। অপর একটি মৌল হাইড্রোজেনের 2 ভাগ ভরের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করেছে, তখন তাদের ভরের অনুপাতটা হচ্ছে 3:8। বলা হয়েছে মিথ অনুপাত সূত্রে এরা নিজেরা যখন যুক্ত হবে,
তখন সেই ভরের অনুপাতেই যুক্ত হবে, আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা দেখলাম, অথবা সেই ভরের একটা গুণিতক হিসাবে যুক্ত হবে, অথবা উপগুণিতক হিসাবে যুক্ত হতে পারে। তো এই ক্ষেত্রে উপগুণিতকটা আসছে না, তো উপগুণিতক ব্যাপারটা কি সেটা একটা অন্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখে নেওয়া যাক বিষয়টা কি। আচ্ছা, আমরা দেখলাম যে 3:4 এই যে অনুপাতটা, সেটা 2:3:8, অর্থাৎ এই 3:8 অনুপাতের এই অনুপাতটা হচ্ছে একটা গুণিতক। তাহলে কোনো একটা অনুপাতকে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে নতুন অনুপাতটা পাওয়া যায়, সেই নতুন অনুপাতটাকে বলা হবে প্রথম অনুপাতের গুণিতক। অপরদিকে আরেকটা আমি অনুপাত নিচ্ছি, ভাবলাম 3:8 দিয়েই ভাবি। 3:8 এই অনুপাতটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, মানে হাফ দিয়ে গুণ করলাম, একই ব্যাপার। তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/2 × 3/8, তার মানে হচ্ছে 3:16। তাহলে এই 3:16 যে অনুপাতটা, সেই অনুপাতটা এই 3:8 এই অনুপাতের একটা উপগুণিতক। পরিষ্কার হলো বিষয়টা? তাহলে মেথানোবার সূত্রটা আশা করি বোঝা গেল, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। আবার একবার বলে দিচ্ছি, পরিষ্কার করে এখান থেকে মিলিয়ে দিচ্ছি। ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল, আমি কার্বন অক্সিজেন নিয়েছি, কার্বনের 6 ভাগ এবং অক্সিজেনের 16 ভাগ। নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে আমি ভাবলাম হাইড্রোজেন নিয়েছি, নির্দিষ্ট অপর একটি মৌল তার 2 ভাগ ভর নিয়েছি। পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করেছে, একটা মিথেন গঠন করেছে, একটা জল গঠন করেছে, তখন তারা যে ভরের অনুপাতে যুক্ত হয়েছে সেটা হচ্ছে 3:8। প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় এরা যখন নিজেরা যুক্ত হয়ে যৌগ গঠন করবে, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড যাই হোক না কেন, তখন এই ভরের অনুপাতে অথবা এই অনুপাতের ভরের অনুপাতের কোনো একটা গুণিতক হিসাবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে উপগুণিতক হিসাবে উপগুণিতকের অনুপাতে যুক্ত হতে পারে। তার এই গেল হচ্ছে আমাদের মিথনুবাদ সূত্র। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আমরা আলোচনা করছি হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। সেখানে কি বলেছে? রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলি নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। প্রধানত তুল্যাঙ্ক ভারের অনুপাতে যুক্ত হয়, কখনো কখনো সরল গুণিতক অনুপাতে যুক্ত হতে পারে। অথবা বলছে কোনো যৌগ থেকে একটি মৌল অপর একটি মৌল দ্বারা প্রতিস্থাপিত হলে সেই প্রতিস্থাপন মৌলগুলির তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের সরল গুণিতকের অনুপাতে ঘটে। তাহলে বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে নিচ্ছি। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, ভাবলাম আমরা যে কি এ ও বি দুটো মৌল আছে। এ এর তুল্যাঙ্ক ভার হচ্ছে E1, বি এর তুল্যাঙ্ক ভার হচ্ছে E2। এবার কোনো একটা বিক্রিয়ায় এ আর বি বিক্রিয়া করার সময় W1 গ্রাম হচ্ছে এর সঙ্গে, W2 গ্রাম হচ্ছে বি যুক্ত হলো। তাহলে এরা যে ভরে যুক্ত হলো সেই ভরের অনুপাত হচ্ছে W1/W2, আর সেটা বলছে কি পরস্পর তুল্যাঙ্কের অনুপাতে, অর্থাৎ তুল্যাঙ্ক ভরের অনুপাত যা হবে তাদের যুক্ত হওয়ার ভরের অনুপাত সেটাই হবে, অর্থাৎ W1/W2 হবে E1/E2। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলি নিজের নিজের তুল্যাঙ্ক ভরের অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। এটা গেল গাণিতিক রূপ। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আমরা দু একটা অঙ্ক দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমে এটার অঙ্কটাই একটা দেখি নিই। এখানে প্রশ্নে বলেছে, কি বলেছে, 15 গ্রাম একটা মৌল এ 30 গ্রাম অপর একটি মৌল বি এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। যদি বি এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 60 হয়, তবে এ এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা জানি যে কি W1/W2 = E1/E2। এখানে W1 কত? 15 গ্রাম। W2 কত? 30 গ্রাম।
E2 কত? বি মৌলের তুল্যাঙ্ক ভর দিয়েছে 60, তাহলে E1 কত? তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিলেই আমাদের হিসাবপত্র করে যেটা বেরোবে সেটা হচ্ছে E1 = 30। তাহলে নির্ণেয় এ এর তুল্যাঙ্ক ভার যেটা সেটা হচ্ছে 30। আশা করি বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এবার গুণানুপাত সূত্র থেকে একটা অঙ্ক করে নিচ্ছি। ল অফ মাল্টিপল প্রপোর্শন। আচ্ছা, গুণানুপাত সূত্র, সেটার থেকে অঙ্কটা একটু দেখে নিচ্ছি। বলা হচ্ছে, একটু ছোট করে নিচ্ছি জিনিসটাকে। বলা হচ্ছে কি এ এবং বি দুটি যৌগ টিন ও অক্সিজেন দ্বারা গঠিত। এ যৌগে টিন কত? 78.77%, অক্সিজেন আছে হচ্ছে 21.23%। বি যৌগে এসএন হচ্ছে টিন হচ্ছে আছে 88.12%, অক্সিজেন আছে হচ্ছে 11.88%। বলা হচ্ছে দেখাও যে এই ফলাফলগুলি গুণানুপাত সূত্র সমর্থন করে। প্রশ্নটা কি তাহলে? এ ও বি দুটি যৌগ টিন ও অক্সিজেন দ্বারা গঠিত। এ যৌগে টিন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, বি যৌগে টিন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট। দেখাও যে এই ফলাফলগুলি গুণানুপাত সূত্র সমর্থন করে। গুণানুপাত সূত্রটা কি? দুটা মৌলের সংযোগে যদি একাধিক যৌগ উৎপন্ন হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটা যে যে ভরে যুক্ত হবে সেটা একটা পূর্ণ সংখ্যার সরলানুপাত হয়। এটা হচ্ছে গুণানুপাত সূত্র। তাহলে আমরা দেখাবো যে আমি ভাবলাম যে এ যৌগের মধ্যে অক্সিজেন এত পার্সেন্ট, টিন এত পার্সেন্ট। আচ্ছা, আমি তাহলে এটাকে পার্সেন্টেজ বাদ দিয়ে এত ভাগ ভরের সঙ্গে এত ভাগ ভর ধরতে পারি। তাহলে এত ভাগ ভরের সঙ্গে অক্সিজেন আছে এত। আচ্ছা, 1 ভাগ যদি আমি অক্সিজেন নিই তাহলে এটা কতটা লাগবে? আমি এখানে করে দিচ্ছি। 1 ভাগ যদি অক্সিজেন নিই তাহলে এটা লাগবে হচ্ছে 78.77 ডিভাইডেড বাই 21.23, এত ভাগ লাগবে। 1 ভাগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে টিন লাগবে এতটা এ যৌগের ক্ষেত্রে। একই রকম করে এটাও ভাগ যদি করে নিই তাহলে 1 ভাগ যদি অক্সিজেন লাগে তাহলে টিন লাগবে হচ্ছে কত? 88/12 ডিভাইডেড বাই 11.88, এত ভাগ লাগবে। তাহলে এবার দেখাতে হবে যে এই যে সংখ্যাটা আর এই সংখ্যাটার অনুপাতটা একটা সরল অনুপাত। আচ্ছা, এর মানটা কত দাঁড়াচ্ছে? এর মানটা দাঁড়াচ্ছে হচ্ছে, হিসাব করে তোমরা দেখবে, এর মানটা হবে, আচ্ছা এই দুটোর অনুপাত করে দিই একবারে। তাহলে টিনের অনুপাত কত হচ্ছে? এসএন দুটা যৌগে, এ যৌগে এসএন আর বি যৌগে এসএন কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে এ আর বি যৌগে এসএন এর অনুপাত যেটা হবে সেটা হচ্ছে 78.77/21.23 is to 88.12 ডিভাইডেড বাই 11.88। এটা তোমরা অনুপাতটা হিসাব করে দেখবে ক্যালকুলেটর দিয়ে, দেখবে হচ্ছে এটা আসবে হচ্ছে 1:2। তার মানে কি এই ফলাফলগুলো গুণানুপাত সূত্রকে সমর্থন করেছে। অর্থাৎ দুটা নির্দিষ্ট মৌলের সংযোগে যখন দুটো যৌগ গঠিত হয়েছে তখন একটা মৌলের মানে অক্সিজেনের 1 ভাগের সঙ্গে যুক্ত অপর একটা মৌল টিনের যে অনুপাত সেটা একটা সরল অনুপাত হয়েছে। অর্থাৎ প্রদত্ত ফলাফলগুলি গুণানুপাত সূত্রকে সমর্থন করে। আচ্ছা, এবার ভরের নিত্যতার সূত্র খুব সহজ, এগুলো আমরা আগেই জানি, শেষে একটু আলোচনা করে দিচ্ছি। বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর এর সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়।
অর্থাৎ বিক্রিয়াকারী পদার্থ, আমি যদি ভাবি যে বিক্রিয়াকারী পদার্থ আছে, ধরলাম এ আর বি বিক্রিয়া করলো, তৈরি করলো সি আর ডি, তাহলে এটা ব্যালেন্স করা যদি থাকে, তাহলে এ আর বি এর মোট ভর সি আর ডি এর মোট ভর দুটো সমান হবে। এ আর বি এর মোট ভরের সঙ্গে সি আর ডি এর মোট ভর সমান হবে, অর্থাৎ বিক্রিয়ায় মোট ভরের কোনো পরিবর্তন কিন্তু হলো না। যদিও এটা পরে দেখা গেছে E=mc² ফর্মুলাতে যেটা ছিল, সেখানে কিন্তু এর কিছু ভুল ধরা পড়েছে, তবে এটা এখানে আমরা নগণ্য ধরে নিচ্ছি, সেই হিসাবে ঘরণীয় সূত্রটা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা সহজ, তোমরা আগেই জেনেছো। এরপরে হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, সেটাও জানা আছে। কি, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির সমচাপ উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ উষ্ণতায় গ্যাসীয় পদার্থের আয়তনটাও বিক্রিয়ক আয়তনগুলির সঙ্গে সরল অনুপাতে থাকবে। তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে কি আয়তনগত একটা রিলেশন আমরা পাই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে। অর্থাৎ বিক্রিয়াকারীগুলো যে আয়তনে বিক্রিয়া করে একই চাপ ও তাপমাত্রা, সেটা একটা সরল অনুপাত। যদি বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হয়, তাহলে তার যে আয়তনটা একই চাপ ও তাপমাত্রা হিসাব করবো, সেটা বিক্রিয়ক গ্যাসগুলোর সঙ্গে একটা সরল অনুপাতেই থাকে। এটা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তো আশা করি আমরা বিষয়গুলো সব জেনে ফেললাম। এবার তোমাদেরকে যেটা বলবো, মোটামুটি এই চ্যাপ্টারটা আলোচনা শেষ হলো। কিছু কিছু ছোট ছোট টপিক বাদ পড়েছে, সেগুলো নিজেরা পড়লেই বুঝতে পারবে। তো আশা করব তোমরা চ্যাপ্টারটা পুরোপুরি বুঝতে পেরেছ। যারা এখনও দেখোনি ভিডিওগুলো, তারা নিশ্চয়ই ভিডিওগুলো পরপর দেখবে। প্রথমে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো এক এক করে দেখবে, সিকোয়েন্স মেনটেন করে দেখবে, সিরিয়াল মেনটেন করে দেখবে, তাহলে পরিষ্কার ধারণা তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর কোনো অসুবিধা যদি হয় বা সুবিধা যদি হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।